একটা আদালতে যেখানে সবাই তাদের শ্বাস আটকে রেখেছিল, একটা ১৫ বছরের মেয়ে কিছু এমন করল যা পুরো আদালতকে নাড়িয়ে দিল। আমি আমার মায়ের উকিল। সে বলল তার গলায় এমন দৃঢ়তা ছিল যা তার বয়সের থেকে অনেক বেশি পরিপক্ক ছিল। কিন্তু একটা বাচ্চা মেয়ে কি ভারতের সবচেয়ে শক্তিশালী কোটিপতির মোকাবিলা করতে পারে? এই গল্পটা একটা এমন রহস্যের সম্পর্কে যা ১৫ বছর ধরে লুকিয়েছিল, একটা এমন মায়ের সম্পর্কে যে তার মেয়েকে বাঁচাতে সবকিছু ত্যাগ করেছিল, আর একটা এমন বাবার সম্পর্কে যে তার রক্তকে অস্বীকার করেছিল কারণ সে তার উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। যখন সত্যটা সামনে আসবে তখন কি হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সেই মেয়েটা আসলে কে? যদি আপনি মানবীয় আবেগের শক্তি আর সত্যের জন্য লড়াই করার সাহসের গল্প শুনতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমাদের চ্যানেলকে ফলো করো, এই ভিডিওটা লাইক করো, আর কমেন্টে বলো যে আপনি কোথা থেকে দেখছো। আদালতের ঘরটা খচখচে ভরা ছিল। কোণে কোণে সাংবাদিকরা তাদের জায়গা করার জন্য ধাক্কাধাক্কি করছিল। ক্যামেরার ফ্ল্যাশ চলছিল, আর এই সব হইচইয়ের মাঝে একটা দুবলা পাতলা মেয়ে তার ভালো করে বাঁধা চুলের চটি দিয়ে তার পুরনো স্কুলের ইউনিফর্ম ঠিক করছিল। তার চোখে একটা অদ্ভুত দৃঢ় সংকল্প ছিল, যা তার বয়সের থেকে অনেক বেশি পরিপক্ক লাগছিল। বিচারক গলা পরিষ্কার করল। অভিযুক্তের উকিল কোথায়? তার গলায় অধৈর্য ছিল। ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। কোণে বসা একটা মহিলা, যার চোখ রাতভর কাঁদার জন্য ফুলে গিয়েছিল, কিছু বলার জন্য তার ঠোঁট খুলতে যাচ্ছিল। কিন্তু তার আগেই সেই ছোট্ট মেয়েটা তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছিল। কিন্তু তার গলায় কোনো কম্পন ছিল না। যখন সে বলল, আমি আছি মাননীয় বিচারক, তার কথাগুলো পুরো ঘরকে নিস্তব্ধ করে দিল। ফিসফিসানির একটা ঝড় উঠল। কি বলল সে? এই মেয়েটা উকিল? এটা কি মজা? লোকেরা একে অপরকে জিজ্ঞাসা করছিল। সবচেয়ে বেশি প্রশ্ন ছিল যে এই মেয়েটা কে? সে কি করে উকিল হতে পারে? আর তার থেকেও বড়, যে সেই মহিলাটা এত হতাশ কেন লাগছিল। বিচারক, যিনি তার কঠোর স্বভাবের জন্য পরিচিত ছিলেন, হঠাৎ বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি সামনে ঝুঁকলেন, তার ভ্রু কুঁচকে গিয়েছিল। বেটি, এটা কোনো খেলা নয়। তুমি কি জানো তুমি কি করছো? কিন্তু মেয়েটা পিছু হটল না। সে তার মাথা উঁচু রেখে বলল, আমি জানি, আর আমি আমার মায়ের ঘর কাউকে নিতে দেব না। তার কথার প্রভাব তৎক্ষণাৎ অনুভূত হল, যেন কেউ আবেগের বোমা ফাটিয়ে দিয়েছে। আদালতে উপস্থিত প্রত্যেক ব্যক্তি অনুভব করল যে এটা কোনো সাধারণ মামলা নয়। বিচারক এটা বোঝার জন্য যে আসলে কি হচ্ছে, শুনানি 10 মিনিটের জন্য স্থগিত করে দিলেন। করিডোরে উকিলরা হাসছিল, এটাকে হাস্যকর তামাশা বলছিল। একজন উকিল তো এমনকি বলল, এই দেশে এখন বাচ্চারাও আইন শেখাবে। তাদের হাসিতে নিষ্ঠুরতা ছিল, যেন তারা এই ছোট্ট মেয়ের দুঃখের মজা উড়াচ্ছিল। কিন্তু সবার চোখের আড়ালে মেয়েটা তার হাতে আনা একটা ফোল্ডার খুলল আর একটা দলিল বের করল, যা তার মাকে সাদা করে দিল। মায়ের মুখে হঠাৎ এমন ভয় নেমে এলো, যেন সে কোনো ভূত দেখেছে। মা, এই কাগজে তাদের নাম কেন? মেয়েটা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। তার চোখে আঁসু ছিল। তার আঙুলগুলো সেই নামের উপর নাচছিল যা তার মাকে এত ভয় দেখিয়েছিল। মা সেই দলিলটা তার মেয়ের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু সেই কাগজ মেয়েটার ধরায় ছিল। মায়ের ঠোঁট কাঁপছিল। অনায়া, এটা পড়ো না প্লিজ। কিন্তু অনায়ার চোখ সেই নামের উপর আটকে ছিল, যা কোনো অজানা রহস্যের চাবি ছিল। হঠাৎ করিডোরের অন্য দিক থেকে একজন উকিল মহঙ্গা স্যুট পরে তাদের দিকে এলো। তার মুখে একটা ব্যঙ্গপূর্ণ হাসি ছিল। সব কিছু হারার জন্য প্রস্তুত হও, সে ধীরে বলল, কিন্তু তার কথায় হুমকি স্পষ্ট ছিল। অনায়া তার মাকে দেখল, যার চোখে এখন শুধু হারের ভাব ছিল। কাগজে লেখা নাম মীরার চোখে আগুনের মতো জ্বলছিল। রাজীব মালহোত্রা, ভারতের সবচেয়ে শক্তিশালী শিল্পপতিদের মধ্যে একজন। তার নাম এমন ছিল যা খবরের কাগজের প্রথম পাতায় প্রায়ই দেখা যেত, যার ছবি মুম্বাইয়ের সবচেয়ে বড় হোর্ডিংয়ে চকচক করত। মীরা দলিলটা তার মেয়ের হাত থেকে ছিনিয়ে নিল, তা লুকানোর চেষ্টা করতে করতে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। অনায়ার চোখে একটা অদ্ভুত চমক এলো। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আবার থেমে গেল, যেন কেউ তার জিভে তালা লাগিয়ে দিয়েছে। সে তার মায়ের মুখের দিকে তাকালো, আর প্রথমবার দেখল যে সেখানে শুধু ভয় নয়, সেখানে আরও কিছু ছিল, কিছু যা হয়তো লজ্জা ছিল বা হয়তো অপরাধবোধ। অনায়ার মনে একটা চিন্তা উঠল, তার মা কি তার থেকে কোনো বড় সত্য লুকিয়েছে? তার মায়ের হাত এত জোরে কাঁপছিল যে সেই দলিলও কাঁপছিল। এই লোকটা আপনার স্বামী কেন দেখানো হয়েছে? অনায়া ধীরে জিজ্ঞাসা করল। তার গলায় বিভ্রান্তি ছিল। সে জানত যে তার বাবার মৃত্যু হয়েছে, বা অন্তত তার মা তাকে এটাই বলেছিল। মীরা নিঃশব্দ হয়ে গেল। তার চোখে আঁসু জমে গিয়েছিল, কিন্তু সেগুলো পড়ছিল না, যেন সে এত বছর ধরে কাঁদার অভ্যাস হারিয়ে ফেলেছে।
অনায়া, আমি বুঝাতে পারি, মীরা শেষে বলল, কিন্তু তার আগেই যে সে আর কিছু বলতে পারে। করিডরের অন্য দিক থেকে একজন উকিল ব্যঙ্গপূর্ণ হাসি নিয়ে তাদের দিকে এগিয়ে এলো। তার চোখে একটা এমন চমক ছিল যা অনায়ার একদম পছন্দ হলো না। সব কিছু হারার জন্য প্রস্তুত হও, সে বলল। তার গলায় ঘৃণা ছিল। রাজীব মালহোত্রার বিরুদ্ধে যাওয়া মানে নিজের জীবন ধ্বংস করে ফেলা। তোমার মা এটা ভালো করে জানে। সে মীরার দিকে তাকিয়ে বলল, যেন সে তাকে কোনো পুরনো রাজের কথা মনে করিয়ে দিচ্ছিল। টেনশনের মাঝে একজন কৌতূহলী সাংবাদিক নেহা, যে কোণে দাঁড়িয়েছিল, তাদের দিকে এগিয়ে এলো। সে লক্ষ্য করেছিল যে কিছু গণ্ডগোল আছে। আমি কি কিছু সাহায্য করতে পারি, সে জিজ্ঞাসা করল। তার চোখে সহানুভূতি ছিল, কিন্তু সঙ্গে সাংবাদিকতার কৌতূহল। অনায়া নেহাকে দেখল, তার মুখে একটা অদ্ভুত বিশ্বাস জাগল। আপনি কে, অনায়া জিজ্ঞাসা করল। তার গলায় একটু আশা ছিল। আমি সত্যবাণী থেকে। নেহা নিজের পরিচয় দিল, তার কার্ড দেখিয়ে। আমার মনে হয় এখানে কোনো বড় গল্প লুকিয়ে আছে। আমি তোমার সাহায্য করতে পারি, যদি তুমি আমাকে সত্যটা বলো। নেহা তার গলা নিচু করে বলল, যেন সে কোনো রাজের কথা বলছিল। মীরা তৎক্ষণাৎ মাঝে এলো। আমাদের আপনার সাহায্যের দরকার নেই, অনায়া চলো, আমাদের এখান থেকে যেতে হবে। তার স্বরে ভয় আর রাগের মিশ্রণ ছিল। কিন্তু নেহা তাড়াতাড়ি তার কার্ড অনায়ার হাতের তালুতে রেখে দিল। যদি তুমি সত্যটা জানতে চাও তাহলে আমাকে ফোন করো, সে ধীরে বলল। শহরের অন্যদিকে একটা আলিশান অফিসে রাজীব মালহোত্রা একটা রহস্যময় ফোন কল নিচ্ছিল। সে বলতে পারবে না। যা কিছু করার করো, এটাকে দমিয়ে রাখো। তার গলায় একটা এমন দৃঢ়তা ছিল যা শুধু খুব শক্তিশালী লোকদের মধ্যেই থাকে। এই বাক্য গল্পের সুর বদলে দিল। এখন আমরা জানি যে এই কোটিপতি কিছু অন্ধকারে জড়িয়ে আছে, আর এই মামলা শুধু একটা ঘরের বিরোধ নয়। রাজীব ফোন রেখে জানালা দিয়ে বাইরে তাকালো। মুম্বাইয়ের শানদার দিগন্ত তার সামনে বিস্তৃত ছিল। 15 বছর, সে নিজেকে বলল। 15 বছর, আর এখন সে সবকিছু নষ্ট করতে এসেছে। তার মুখে একটা এমন হাসি ছিল যা যে কোনোকে ভয় দেখাতে পারত। আদালতের বাইরে অনায়া তার মা থেকে প্রশ্ন করার চেষ্টা করল। মা, এই রাজীব মালহোত্রা কে? আপনি তাকে এত কেন ভয় পান? কিন্তু মীরা তার প্রশ্নগুলোকে উপেক্ষা করে দিল। তার চোখ সব জায়গায় ঘুরছিল, যেন সে কোনো বিপদের খোঁজ করছিল। এখন নয় অনায়া, সে শেষে বলল। এখানে নয়, আমাদের ঘরে যেতে হবে, এখানে অনেক বিপদ আছে। তার গলায় একটা এমন ভয় ছিল যা অনায়া আগে কখনো শোনেনি। যখন তারা তাদের ছোট্ট অ্যাপার্টমেন্টে পৌঁছালো, তখন মীরা দরজা বন্ধ করল আর সব পর্দা টেনে দিল, যেন সে দুনিয়া থেকে লুকোতে চাইছিল। অনায়া তার মাকে এমন কখনো দেখেনি, এত ভয় পাওয়া, এত অস্থির। মা, প্লিজ আমাকে বলো কি হচ্ছে। অনায়া অনুনয় করল। মীরা একটা লম্বা শ্বাস নিল আর তার মেয়ের সামনে বসল। অনায়া, কিছু সত্য এমন হয় যা জানা বিপজ্জনক হয়, সে ধীরে বলল। কিন্তু হয়তো এখন সময় এসেছে যে তোমাকে জানতে হবে। যখন শুনানি আবার শুরু হয়, বিচারক একটা এমন ঘোষণা করেন যার কেউ আশা করেনি। এই মামলায় রাজীব মালহোত্রাকে সাক্ষী হিসেবে ডাকা হবে। এটা শুনে মীরা অভিযুক্তের বেঞ্চে অজ্ঞান হয়ে যায়, সবাইকে হতবাক করে দিয়ে। আদালতে হইচই পড়ে গেল। লোকেরা একে অপরকে ফিসফিস করছে। বিচারক তৎক্ষণাৎ সাহায্যের জন্য ডাকলেন। আর একজন চিকিৎসক মীরাকে দেখার জন্য সামনে এলো। অনায়া তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তাকে আটকে দেওয়া হলো। আমার মা, সে চিৎকার করল, তার চোখে আশু ছিল। আমাকে তাদের কাছে যেতে দাও। যেই হইচই শান্ত হল, বিচারক আদালতকে পরের দিন পর্যন্ত স্থগিত করে দিলেন। অনায়া একা আর ভয় পেয়ে নেহার কার্ড তার পকেট থেকে বের করল। তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে কি এই সাংবাদিকের ওপর ভরসা করবে? সে কি রাজীব মালহোত্রা আর তার মায়ের মধ্যে রহস্য জানার জন্য প্রস্তুত? সে তার ফোন থেকে নম্বর ডায়াল করল। তার হৃদয় ধকধক করছিল। নেহাজি, সে বলল, যখন কলের উত্তর পেল। আমাকে সত্যটা জানতে হবে। রাজীব মালহোত্রার নামের উল্লেখ মাত্রই আমার মাকে কেন অজ্ঞান করে দেয়? আমাদের মধ্যে কি সম্পর্ক? পরের দিন আদালতে একটা অদ্ভুত টেনশনপূর্ণ নীরবতা ছিল। যেই রাজীব মালহোত্রা ঘরে প্রবেশ করল, প্রত্যেক চোখ তার দিকে ঘুরে গেল। তার উপস্থিতি দাপটপূর্ণ ছিল। পুরোপুরি নিখুঁত নীল স্যুট, চকচকে জুতো আর একটা এমন আত্মবিশ্বাসে ভরা চাল যা শুধু কোটি কোটি সম্পত্তি থেকে আসে। তার দাড়ি পুরোপুরি সঠিকভাবে কাটা ছিল, আর তার চোখে একটা ঠান্ডা ভাব ছিল যা যে কোনো হৃদয়ে ভয় সৃষ্টি করতে পারত। কিন্তু যেই সে বিচারকের সামনে দাঁড়ালো, অনায়া কিছু অদ্ভুত দেখল। তার কবজিতে একটা ছোট লাল সুতো ছিল, ঠিক যেমন তার মা পরত। এটা একটা এমন রক্ষাসূত্র ছিল যা ঐতিহ্যবাহী হিন্দু পরিবারে পরা হয়। একটা এমন আধুনিক ব্যক্তির জন্য যে তার প্রগতিশীলতার জন্য পরিচিত, এটা একটা অসঙ্গতি ছিল। অনায়ার মনে প্রশ্ন উঠল, এটা কি শুধু সংযোগ নাকি আরও কিছু?
রাজীব মীরা বা অনায়ার দিকে একবারও তাকালো না। সে শুধু তার উকিলের কাছে গেল আর তাকে একটা চিঠি দিল। উকিল সেটা পড়ল, তার মুখে চিন্তার রেখা দেখা গেল। তারপর সে সেই কাগজ মীরার উকিলকে দিল। যখন মীরার উকিল সেটা পড়ল, তার মুখ সাদা হয়ে গেল। সে ধীরে মীরাকে সেই চিঠি দিল, যার হাত এখনও কালকের অজ্ঞানের পর কাঁপছিল। কাগজে একটা বাক্য ছিল যা মীরার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মামলা প্রত্যাহার করো, নইলে তোমার জীবন নরক হয়ে যাবে। টেনশন বাড়ল, আর সাংবাদিকরা একটা বড় কেলেঙ্কারির গন্ধ পেতে লাগল। নেহা যে পিছনে বসেছিল, সে দেখল যে মীরার মুখে কি প্রভাব পড়ল, আর সে তাড়াতাড়ি কিছু নোট লিখল। আদালতের কার্যক্রম অত্যন্ত টেনশনপূর্ণ পরিবেশে এগিয়ে চলল। বিচারক রাজীবকে ঘরের মালিকানা সম্পর্কে প্রশ্ন করলেন, আর রাজীব খুব আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, যেন তাকে জানা আছে যে তার জয় নিশ্চিত। এই সম্পত্তি আইনত আমার, সে দাবি করল, আর মিরাজি এটা হাসিল করার জন্য জাল দলিল ব্যবহার করছেন। যখন সেশন শেষ হল, রাজীব মীরাকে তার সঙ্গে একটা ব্যক্তিগত কথা বলার জন্য বাইরে টেনে নিয়ে গেল। আদালতের বাইরে একটা কোণে, যেখানে তারা ভাবছিল যে কেউ তাদের দেখছে না, রাজীব মীরার কবজি ধরল। তার ধরা এত শক্ত ছিল যে মীরার ঠোঁট থেকে ব্যথার একটা হালকা শীতকার বেরিয়ে এলো। তুমি বুঝছ না মীরা, রাজীব ঘিরে বলল, কিন্তু তার কথায় স্পষ্ট হুমকি ছিল। আমি তোমাকে 1 কোটি রুপিয়া দেব, এত টাকা যে তুমি আর তোমার মেয়ে আরামে থাকতে পারবে। শুধু এই মামলা প্রত্যাহার করো আর দূরে চলে যাও, ভারত ছেড়ে দাও। মীরার চোখে আঁসু এলো। আমি আমার ঘর ছাড়তে পারি না রাজীব, সেটা শুধু একটা ঘর নয়, সেটা আমার মায়ের শেষ নিশানি। আর অনায়া সেখানেই বড় হয়েছে, তার সব বন্ধু সেখানেই, তার স্কুল। তাহলে কি তুমি চাও যে সে সত্যটা জেনে ফেলে? রাজীব তার কথা কেটে বলল। তার গলায় একটা বিপজ্জনক ধার ছিল। তুমি জানো যে যদি এই কথা বাইরে বেরোয় তাহলে কি হবে? আমার সম্মান, আমার ব্যবসা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে। আর তুমি, তোমার অবস্থা কি হবে সেটা ভেবে আমি শিউরে উঠি। মীরা মায়ের নিরাপত্তা আর সত্যের জন্য লড়াইয়ের মধ্যে বিভক্ত হয়ে দ্বিধা করল। তার মুখে সংগ্রাম স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ভেবে দেখব, সে শেষে বলল, তার কবজি ছাড়িয়ে নিতে নিতে। সেই মুহূর্তে অনায়া দূর থেকে তাদের দেখছিল, একটা স্তম্ভের পিছনে লুকিয়ে। সে আদালত থেকে বাইরে তার মাকে যেতে দেখেছিল, আর তাদের পিছু নিয়েছিল, এটা জানার জন্য ব্যাকুল যে আসলে কি হচ্ছে। সে তাদের কথাবার্তার প্রত্যেক কথা শুনতে পাচ্ছিল না, কিন্তু রাজীবের পরের কথাগুলো স্পষ্ট শুনতে পেল। তুমি জানো যে তুমি তাকে এটা বলতে পারো না যে সে আসলে কে। অনায়ার হৃদয় ধক করে উঠল। সে আসলে কে? এর মানে কি? তার পুরো পরিচয় কি একটা মিথ্যের উপর দাঁড়িয়েছিল? তার মনে হাজারো প্রশ্ন উঠতে লাগল। সে তার মার সঙ্গে একা কথা বলার সিদ্ধান্ত নিল, কিন্তু যেই সে তার লুকানোর জায়গা থেকে বেরোতে যাচ্ছিল, একজন আদালতের অফিসার সবাইকে আবার আদালতে ডাকল। সবাই দয়া করে আদালতে ফিরে আসুন, বিচারক মহোদয় একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছেন। অফিসারের বলা করিডরে গুঞ্জন করল। অনায়া তার মা আর রাজীবকে আলাদা হতে দেখল। দুজনের মুখেই অস্বস্তির ভাব ছিল। যখন সে আদালতের দিকে ফিরছিল, তার মনে একটা প্রশ্ন বারবার গুঞ্জন করছিল, আমি আসলে কে, আর রাজীবকে এই কথায় এত ভয় কেন লাগে? আদালতে ফিরে যাওয়ার সময় অনায়ার পা ভারী ছিল। সে এখন একটা অন্য মেয়ে ছিল, একটা এমন মেয়ে যে তার জীবন সম্পর্কে একটা মিথ্যের ঝলক দেখেছে, একটা এমন মেয়ে যে সত্য জানার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত ছিল। সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল, কাল আমি নেহার সঙ্গে দেখা করব। যদি কেউ আমাকে সত্য বলতে পারে তাহলে সে। যেই সে আদালতে প্রবেশ করল, অনায়ার চোখ রাজীবের ওপর পড়ল, যেটাকে এক দৃষ্টিতে দেখছিল। তাদের চোখে কিছু এমন ছিল যে অনায়ার রোম খাড়া করে দিল। সেটা কি ভয়, নাকি ঘৃণা, নাকি আরও গভীর কিছু? প্রথমবার অনায়া ভাবল, এই লোকটা কি আমার জন্য বিপজ্জনক? আর যদি হয় তাহলে কেন? আদালতের কার্যক্রম আবার শুরু হলো। সবাই তাদের সিটে বসেছিল। ঘরে টেনশন এত ঘন ছিল যে সেটা অনুভব করা যাচ্ছিল। বিচারক তার জায়গা নিলেন আর গম্ভীর স্বরে ঘোষণা করলেন, এখন আমরা এই মামলার সব দলিলের পরীক্ষা করব। আমি দুই পক্ষ থেকে সম্পত্তির মালিকানার প্রমাণ আর পারিবারিক ইতিহাসের সব কাগজপত্র জমা দেওয়ার অনুরোধ করছি। রাজীব তার জায়গায় শান্ত লাগছিল। তার মুখে একটা হালকা হাসি ছিল, যেন তাকে জানা আছে যে শেষ জয় তারই হবে। কিন্তু অনায়া দেখল যে যখন বিচারক পারিবারিক ইতিহাস শব্দটা উচ্চারণ করলেন, তখন রাজীবের হাতের আঙুলগুলো হঠাৎ তার চেয়ারের হাতল শক্ত করে ধরল। এটা এত সূক্ষ্ম ছিল যে হয়তো শুধু অনায়াই লক্ষ্য করল। একটা এমন মুহূর্ত যা বলছিল যে এই আত্মবিশ্বাসী লোকের ভিতরেও ভয় আছে।
মীরা কাঁপতে কাঁপতে তার দলিল জমা দিচ্ছিল। তার চোখ নিচু ছিল, যেন সে বিচারকের সঙ্গে চোখাচোখি করতে ভয় পাচ্ছিল। অনায়া তার মাকে এত দুর্বল দেখে দুঃখ পাচ্ছিল। সে ভাবল, এটা কি সবসময় এমন ছিল? আমার মা কি সবসময় এত ভয় পেয়েছিল? বিচারক জমা দেওয়া কাগজপত্রগুলো ধীরে ধীরে উল্টাতে শুরু করলেন। তার চোখ প্রত্যেক পাতায় সাবধানে চলছিল। হঠাৎ তিনি ভ্রু কুচকালেন আর একটা দলিল কাছে থেকে দেখতে লাগলেন। এখানে কিছু অদ্ভুত আছে, তিনি বললেন। তার গলায় সন্দেহ ছিল। এই জন্ম প্রমাণপত্রে পরিবর্তন করা হয়েছে। ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তি জমে গেল। অনায়া তার গয়ের দিকে তাকালো, যে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আসু তাকে আটকে রাখছিল। মীরার উকিল হস্তক্ষেপ করার চেষ্টা করল। মাননীয় বিচারক, এটা হয়তো শুধু একটা প্রশাসনিক ভুল হতে পারে। ভুল নয় উকিল সাহেব, বিচারক বললেন। এখন তার গলায় কঠোরতা ছিল। এই জন্ম প্রমাণপত্র স্পষ্টভাবে হাতে সংশোধন করা হয়েছে। বাবার নাম মুছে অজ্ঞাত লেখা হয়েছে, আর জন্ম তারিখেরও পরিবর্তন করা হয়েছে। তিনি মীরার দিকে তাকালেন। শ্রীমতী মীরা, আপনি কি এর ব্যাখ্যা দিতে পারেন? ঠিক সেই মুহূর্তে অনায়ার ফোনে একটা মেসেজ এলো। সে চুপি চুপি ফোন বের করল আর দেখল নেহার মেসেজ। কিছু পেয়েছি, শুনানির পর একা এসো। অনায়ার মনে দ্বন্দ্ব শুরু হল, মার সঙ্গে থাকবে নাকি সত্যের খোঁজে যাবে। সে নেহার মেসেজ পড়ল আর তারপর তার মাকে দেখল, যে এখন বিচারকের সামনে দাঁড়িয়েছিল। তার চোখে আঁসু ছিল আর সে কিছু বলার চেষ্টা করছিল। মাননীয় বিচারক, মীরা শেষে বলল, তার গলা কাঁপছিল। আমি আমার মেয়েকে বাঁচাতে এমন করেছি। তার জন্মের সময় পরিস্থিতি খুব কঠিন ছিল। রাজীবের উকিল তৎক্ষণাৎ হস্তক্ষেপ করল। মাননীয় বিচারক, এটা স্পষ্ট প্রতারণা। দলিলে হেরফের করা একটা গুরুতর অপরাধ। বিচারক হাত তুলে তাকে থামালেন আর মীরাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারেন যে আসল জন্ম প্রমাণপত্রে কি ছিল? বাবার আসল নাম কি? ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তির চোখ মীরার ওপর ছিল। অনায়া তার শ্বাস আটকে রাখল। তার হৃদয় এত জোরে ধকধক করছিল যে তাকে মনে হলো যেন পুরো ঘরে শোনা যাচ্ছে। মীরা তার মেয়ের দিকে তাকালো, তার চোখে ক্ষমা ছিল, আর তারপর নিচে তাকিয়ে খুব ধীরে বলল, বাবার নাম রাজীব মালহোত্রা। পুরো ঘর হতবাক হয়ে গেল। রাজীবের চোখ বড় হয়ে গেল। তার মুখে প্রথমে আশ্চর্য আর তারপর রাগের ভাব দেখা গেল। অনায়ার মনে হলো যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি টেনে নিয়েছে। সে রাজীবের দিকে তাকালো, সেই লোকটার দিকে যে তার মাকে এত ভয় দেখিয়েছে, সেই লোকটার দিকে যে তার বাবা হতে পারে। শুনানির শেষে অনায়া তার মা থেকে দূরে সরে গেল আর কোর্টের বাইরে নেহার সঙ্গে দেখা করতে চলে গেল। তার মন এখনও এই খোলাসা থেকে ঘুরছিল, কিন্তু সে সত্য জানতে চাইছিল, পুরো সত্য। সে পার্কিং লটে পৌঁছল, যেখানে নেহার প্রতিশ্রুতি ছিল। নেহা তার গাড়িতে বসেছিল, তার মুখে চিন্তার ভাব ছিল। যেই অনায়া গাড়িতে উঠল, নেহা একটা পুরনো ছবি বের করে তাকে দেখালো। এটা ১৩ বছরের পুরনো ছবি, সে বলল। ছবিতে রাজীব আর মীরা একটা গোপন বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছিল। মীরা একটা সাধারণ লাল শাড়িতে ছিল, তার মুখে একটা হালকা হাসি ছিল। আর রাজীব, যে এখন এত কঠোর আর নির্দয় লাগে, সেই ছবিতে খুশি আর ভালোবাসায় ভরা লাগছিল। এই লোকটা তোমার বাবা হতে পারে, নেহা ধীরে বলল, অনায়ার প্রতিক্রিয়া অধ্যয়ন করতে করতে। অনায়া অনুভব করল যে মাটি তার নিচ থেকে সরে যাচ্ছে। তার মায়ের প্রত্যেক স্মৃতি তার মনে বিদ্যুতের মতো ঝলসে উঠল। সেই নীরবতা, সেই পালানো, রাতে কান্না। ১৫ বছরের তার পুরো জীবনে অনায়া কখনো ভাবেনি যে তার বাবা জীবিত আছে, আর সে এত প্রভাবশালী আর শক্তিশালী। তার মনে আরেকটা প্রশ্ন উঠল, রাজীব কি তাকে আর তার মাকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছে? তার আগেই যে সে প্রতিক্রিয়া দিতে পারে। নেহার গাড়ির জানালায় কেউ জোরে ধাক্কা দিল। একটা অজানা লোক ছিল, যার চোখে একটা বিপজ্জনক চমক ছিল। তার মুখ অন্ধকারে লুকানো ছিল, কিন্তু তার শক্তিশালী দেহ আর হুমকিপূর্ণ ভঙ্গি স্পষ্ট দেখা যাচ্ছিল। জানালা খোলো, সে গর্জন করে বলল। নেহার গাড়ির জানালায় দাঁড়ানো সেই রহস্যময় লোক গাড়ির ভিতর উকি দিচ্ছিল। তার চোখ অন্ধকারেও চকচক করছিল। সে লম্বা ছিল, শক্তিশালী দেহের, আর তার মুখে একটা পুরনো আঘাতের দাগ ছিল, যা তার ডান চোখ থেকে গাল পর্যন্ত বিস্তৃত ছিল। জানালা খোলো এখনই, সে আবার গর্জন করে বলল। এবার তার গলায় আরও আক্রমণাত্মকতা ছিল। নেহা অনায়ার দিকে তাকালো। তার মুখে ভয় আর আরও কিছু ছিল। সেটা কি অপরাধবোধ ছিল? নেহা তাড়াতাড়ি তার পার্স থেকে কিছু বের করে অনায়ার পকেটে ঢুকিয়ে দিল। এটা রাখো, সে ফিসফিস করে বলল। যদি আমার কিছু হয় তাহলে এটাকে নিরাপদে রাখো। অনায়া তার পকেটে দেখল।
সেখানে একটা ছোট্ট পেনড্রাইভ ছিল। তার আগেই যে সে কিছু জিজ্ঞাসা করতে পারে, নেহা জানালা একটু খুলল। আপনার কি চাই? নেহা শান্ত থাকার চেষ্টা করতে করতে জিজ্ঞাসা করল, কিন্তু তার গলায় ভয় স্পষ্ট ঝলক ছিল। তুমি জানো আমার কি চাই, লোকটা ঠান্ডা স্বরে বলল। যা কিছু তুমি খুঁজে পেয়েছ আমাকে দাও, সবকিছু এখনই। তার গলায় কোনো আবেগ ছিল না, যেন সে শুধু তার কাজ করছিল। অনায়া নেহার হাত ধরল। না, আমাদের হার মানা উচিত নয়, সে অনুনয় করল। আমাদের সত্যটা সামনে আনতে হবে। কিন্তু নেহা তার হাত ধীরে ছাড়িয়ে নিল। তার চোখে হারের ভাব ছিল। আমি চাই না যে তোমার ক্ষতি হোক অনায়া, সে ধীরে বলল। তারপর সে তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে সেই লোকটাকে দিল। এটাই যা আমি এখন পর্যন্ত পেয়েছি। লোকটা ফাইলটা দেখল, যেন নিশ্চিত করছিল যে সবকিছু তার মধ্যে আছে। স্মার্ট চয়েস, সে বলল। তারপর যাওয়ার আগে একটা সতর্কবাণী দিল। তোমরা জানো না দাওতে কি আছে, নিজেদের জন্য ভালো হবে যে এ থেকে দূরে থাকো। সে শেষবার অনায়াকে দেখল। তারপর অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। নেহা গভীর শ্বাস নিল, যেন সে দীর্ঘক্ষণ তার শ্বাস আটকে রেখেছিল। আমি মাফ চাই অনায়া, সে বলল। তার গলা কাঁপছিল। ওরা খুব বিপজ্জনক। আমি জানতাম না যে আমি কোন জিনিসে জড়িয়ে পড়ছি। অনায়া অনুভব করল যে সে এমন শক্তির সঙ্গে খেলছিল যা তার জীবন ধ্বংস করতে পারে। সে কে ছিল? সে জিজ্ঞাসা করল। তার গলায় ভয় আর দৃঢ়তার মিশ্রণ ছিল। রাজীবের নিরাপত্তা প্রধান, নেহা বলল। বিক্রম সিং, পূর্ব সৈনিক, এখন রাজীবের নোংরা কাজের পরিষ্কারক। যতটা আমি শুনেছি, সে তার মালিককে বাঁচাতে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। অনায়া তার পকেটে পেনড্রাইভ অনুভব করল। তুমি আমাকে এটা কেন দিলে? এতে কি আছে? ব্যাকআপ, নেহা বলল। আমার যা কিছু ছিল তার একটা কপি। ওরা সব কিছু নিতে পারেনি। তার মধ্যে কিছু ছবি আছে, কিছু দলিল, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ১৩ বছর আগের একটা ভিডিও, যাতে রাজীব আর তোমার মা একসঙ্গে আছে। আমি জানি না সেটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু যাই হোক, রাজীব এটা লুকোতে চায়। ঠিক সেই সময় শহরের অন্যদিকে রাজীব মালহোত্রা একজন প্রভাবশালী রাজনীতিবিদের সঙ্গে দেখা করছিল। তারা একটা আলিশান রেস্তোরাঁর পিছনের ঘরে বসেছিল, যেখানে সাধারণ লোকের প্রবেশ নেই। রাজনীতিবিদ তার শ্যাম্পেনের চুমুক নিল আর কৌতূহলে জিজ্ঞাসা করল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে? রাজীব তার সিগার থেকে একটা লম্বা টান নিল। এখন পর্যন্ত তো আছেই, সে ধোঁয়ার মেঘের মধ্যে থেকে বলল। বিক্রম সব সামলে নেবে। এই মামলা খুব সূক্ষ্ম রাজীব। রাজনীতিবিদ সতর্ক করে দিল, যদি মীরার মামলা এগোয় তাহলে আমাদের পুরো জমির ঘোটালা সামনে চলে আসবে। সেই স্মার্ট সিটি চুক্তি, সেই কোটি কোটি সরকারি ঠিকা, সব কিছু বিপদে পড়ে যাবে। আমি জানি, রাজীব তীক্ষ্ণতার সঙ্গে বলল, আর আমি এই মামলা যে কোনো উপায়ে শেষ করে দেব, যা কিছু করতে হয়। এই কথাগুলোর সঙ্গে একটা অশুভ ভাব ঘরে ছড়িয়ে পড়ল, আর বিপদের অনুভূতি বাড়তে লাগল। অনায়া আর নেহা এখন একটা পরিকল্পনা করল। আমাদের মা থেকে সত্য জানতে হবে। অনায়া বলল, কিন্তু আগে আমাকে এই পেনড্রাইভে কি আছে সেটা দেখতে হবে। নেহা তার হাত চেপে ধরল। সাবধান থেকো অনায়া, এরা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। আমি তোমার সাহায্য করব, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। অনায়া তার ঘরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার হৃদয় চিন্তা আর আবেগের ঝড়ে ভরা ছিল। তার পুরো পরিচয় কি একটা মিথ্যের উপর ভিত্তি করেছিল? রাজীব কি সত্যিই তার বাবা ছিল? আর যদি হয়, তাহলে সে তাদের কেন ছেড়েছে? এত বছর ধরে কেন লুকিয়েছিল? ঘরে পৌঁছে অনায়া দেখল যে তার মা ইতিমধ্যে সেখানে ছিল। সোফায় বসে তার চোখ লাল ছিল আর মুখ ক্লান্ত ছিল। মীরা তার মেয়েকে দেখল আর দুর্বল হাসি দিল। অনায়া, আমার তোমার সঙ্গে কথা বলতে হবে। অনায়া তার মায়ের সামনে দাঁড়িয়ে সোজা জিজ্ঞাসা করল, এটা কি সত্যি? সে কি আমার বাবা? তার গলায় এমন ব্যথা ছিল যা সে লুকোতে পারছিল না। মীরা চুপচাপ কাঁদতে লাগল, মাথা নেড়ে হ্যাঁ বলতে বলতে। এই নিঃশব্দ স্বীকারোক্তি অনায়ার জন্য অনেক কিছু বলে দিল। কিন্তু কেন মা? অনায়া জিজ্ঞাসা করল। তার গলা এখন ভেঙে পড়ছিল। আপনি আমার থেকে এত বছর কেন লুকিয়েছেন? আপনি আমাকে বলেছিলেন যে আমার বাবার মৃত্যু হয়ে গেছে। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম অনায়া, মীরা আশুর মাঝে বলল। রাজীব তখন যেমন ছিল আর এখন যেমন আছে, সে কখনোই আমাদের জন্য ভালো বাবা বা স্বামী হতে পারত না। সে আমাদের হুমকি দিয়েছিল। সে বলেছিল যে যদি আমি কাউকে বলি তাহলে সে তোমাকে আমার থেকে কেড়ে নেবে। অনায়া এটা বোঝার চেষ্টা করছিল। সবকিছু তাকে অবিশ্বাস্য লাগছিল। কিন্তু এখন
এখন সে আমাদের ঘর কেন ছিনিয়ে নিতে চায়? সে আমাদের থেকে এত ঘৃণা কেন করে? তার আগেই যে মীরা উত্তর দিতে পারে, দরজায় জোরে ধাক্কা পড়ল। পুলিশ, দরজা খোলো! বাইরে থেকে চিৎকার করছিল, আমাদের কাছে ওয়ারেন্ট আছে। মীরার মুখ সাদা হয়ে গেল। সে করে ফেলেছে। রাজীব তার হুমকি পূরণ করে দিয়েছে। সে ফিসফিস করে বলল। দরজার ধাক্কা আরও জোরে হলো। দরজা খোলো, নইলে আমরা ভেঙে ফেলব। পুলিশ অফিসারের গলায় কোনো ছাড় দেওয়া ছিল না। মীরা অনায়াকে তার পিছনে দাঁড় করালো, যেন তার দেহ দিয়ে তাকে বাঁচাতে চাইছিল। তারপর সে কাঁপতে কাঁপতে দরজা খুলল। ৩ জন পুলিশ অফিসার ভিতরে ঢুকল। তাদের মুখে কোনো সহানুভূতি ছিল না। তাদের পিছনে হালকা অন্ধকারে অনায়া বিক্রম সিংহকে দাঁড়িয়ে দেখল। সেই লোকটা যে নেহার গাড়ির কাছে এসেছিল। তার ঠোঁটে একটা সন্তুষ্ট হাসি ছিল, যা অনায়ার হৃদয়ে একটা ঠান্ডা ভয় জাগিয়ে দিল। সে সেখানে ছিল যেন রাজীবের প্রতিনিধি হয়ে, তার মালিকের ইচ্ছা পূরণ নিশ্চিত করতে। শ্রীমতী মীরা শর্মা, প্রধান অফিসার জিজ্ঞাসা করল একটা কাগজ দেখিয়ে, আপনি দলিলে হেরফের আর প্রতারণার অভিযোগে গ্রেফতার? না, অনায়া চিৎকার করে সামনে এগিয়ে এলো। আমার মা কিছু ভুল করেনি। কিন্তু তার গলাকে উপেক্ষা করা হলো। পুলিশ অফিসার মীরাকে হাতকড়ি পরিয়ে দিল। যখন সে কাঁদছিল, তার মেয়ের থেকে চোখে চোখে ক্ষমা চাইছিল। যেই তারা মীরাকে বাইরে নিয়ে যাচ্ছিল, সে পিছনে ফিরে অনায়াকে বলল, নেহার কাছে যাও, সে তোমার সাহায্য করবে। আর পেনড্রাইভ? তার কথা অসম্পূর্ণ রইল, কারণ পুলিশ তাকে বাইরে ঠেলে দিল। দরজা বন্ধ হওয়ার পর অনায়া একা রয়ে গেল। তার চারপাশের দুনিয়া ভেঙে পড়ছে বলে মনে হচ্ছিল। সে তার পকেটে পেনড্রাইভ স্পর্শ করল, যার সম্পর্কে তার মা জানত। কি করে? মীরা কি এতে জড়িত ছিল? রাতভর অনায়া পেনড্রাইভের বিষয়বস্তু অধ্যয়ন করল। ভিডিও, ছবি, ইমেল সবকিছু একটা গল্প বলছিল, যা তার কল্পনার থেকেও গভীর আর অন্ধকার ছিল। রাজীব আর তার মায়ের সম্পর্ক, যা একসময় ভালোবাসায় ভরা ছিল, ধীরে ধীরে শক্তি আর নিয়ন্ত্রণের খেলায় পরিণত হয়েছিল। যখন মীরা গর্ভবতী হল, রাজীবের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা উঠে এলো, আর সে একটা গরিব ঘরের মেয়ের সঙ্গে বিয়েকে তার ক্যারিয়ারের জন্য বাধা মনে করল। পরের সকালে অনায়া একটা সাহসী সিদ্ধান্ত নিল। সে আদালতে যাবে আর তার মায়ের পক্ষে লড়বে। তার কাছে প্রমাণ ছিল, আর এখন সে সত্য জানত। আদালতে পৌঁছে অনায়া দেখল যে মীরাকে ইতিমধ্যে হাজির করা হয়েছে। তার হাতে হাতকড়ি ছিল আর মুখে হারের ভাব ছিল। রাজীব সেখানে ছিল না, কিন্তু তার উকিলরা ছিল। তাদের মুখে জয়ের হাসি ছিল। অনায়া তার সাহস জোড়ো করে বিচারকের সামনে দাঁড়াল। মাননীয় বিচারক, সে বলল। তার গলা শুরুতে কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে শক্তি হয়ে উঠল। আমি আমার মায়ের পক্ষে লড়তে চাই। পুরো ঘরে হাসি ছড়িয়ে পড়ল। উকিলরা একে অপরকে চোখ মারতে লাগল, আর দর্শকরা মজা ওড়ানোর মন্তব্য করতে লাগল। এই বাচ্চি, আবার কেউ বলল। এটা কি কোনো নাটক? আরেকজন জিজ্ঞাসা করল। বিচারক হাত তুলে নীরবতা আনলেন। তিনি অনায়াকে দেখছিলেন। তার চোখে কিছু অদ্ভুত ছিল। সেটা কি করুণা ছিল? বেটি, তিনি বললেন, আমি তোমার আবেগ বুঝি, কিন্তু আইন তার কাজ করবে। আইনকে সত্য জানার দরকার, অনায়া উত্তর দিল। এখন তার গলায় দৃঢ়তা ছিল, আর আমার কাছে প্রমাণ আছে যা সত্য বলে। হাসি আর মজার মাঝে বিচারক ভেবে নিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমার কথা শুনব, কিন্তু তোমাকে শক্তি প্রমাণ জমা দিতে হবে, আর তাও শিগগিরই। অনায়া নেহার দিকে তাকালো, যে দর্শকদের মাঝে বসেছিল। নেহা হালকাভাবে মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। অনায়া সিদ্ধান্ত নিল যে রাজীবকে উন্মোচিত করতে হবে, যত ঝুঁকি উঠাতে হয় তত। পরের দুদিনে নেহার সঙ্গে মিলে অনায়া সব প্রমাণ জড়ো করল। বিয়ের ছবি, আসল জন্ম প্রমাণপত্র, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজীবের ফোন কলের রেকর্ডিং, যাতে সে মীরাকে হুমকি দিচ্ছিল। এই রেকর্ডিং নেহা তার একটা সোর্স থেকে পেয়েছিল, আর তাতে রাজীব স্পষ্টভাবে বলছিল, যদি তুমি কাউকে বলো যে অনায়া আমার মেয়ে, তাহলে আমি তোমার জীবন ধ্বংস করে দেব। শুনানির দিন আদালত খচখচে ভরা ছিল। অনায়ার হৃদয় ধকধক করছিল, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্প ছিল। মীরাকে আবার হাজির করা হলো। এবার তার চোখে একটু আশার আলো ছিল যখন সে তার মেয়েকে দেখল। যেই শুনানি শুরু হলো, আদালতের দরজা খুলে গেল, আর রাজীব মালহোত্রা ভিতরে এলো। সে প্রত্যেক পদক্ষেপে আত্মবিশ্বাসে ভরা ছিল, যেন তাকে জানা আছে যে সে প্রত্যেক বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। তার চোখ অনায়ার উপর পড়ল, আর প্রথমবার সে তাকে সোজাসুজি দেখল। একটা এমন দৃষ্টি যাতে পরিচয় ছিল আর হয়তো অনুতাপ। অনায়া সাহস জোড়ো করে বিচারকের সামনে দাঁড়াল। হাসি আর অপমানজনক মন্তব্যের মাঝে সে তার পক্ষ রাখতে শুরু করল। মাননীয় বিচারক, আমার মা কোনো অপরাধ করেনি। যা কিছু সে করেছে তা আমাকে বাঁচাতে করেছে। হাসি আর মজার মাঝে অনায়া নেহা থেকে প্রমাণ চাইল। নেহা তাকে সেই ছবি দিল, যাতে রাজীব আর মীরা একসঙ্গে ছিল, আর সেই আসল জন্ম প্রমাণপত্র, যাতে রাজীবের নাম বাবা হিসেবে লেখা ছিল। অনায়া প্রমাণ বিচারককে দিল, আর তারপর পুরো ঘরের দিকে ঘুরল। তার মুখ আবেগে ভরা ছিল।
সে শুধু একজন কোটিপতি নয়। সে বলল রাজীবের দিকে ইঙ্গিত করে, সে আমার বাবা। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ফিসফিসানি শুরু হলো, তারপর বাড়তে লাগল, যতক্ষণ না পুরো ঘর হইচইয়ে ভরে গেল। রাজীবের মুখের রং উড়ে গেল। সে প্রথমবার শব্দহীন লাগছিল। কিন্তু তার আগেই যে বিচারক প্রতিক্রিয়া দিতে পারেন, রাজীব তার আত্মবিশ্বাস ফিরে পেল। সে ধীরে তার জায়গা থেকে উঠল, ঘরে নিস্তব্ধতা নেমে এলো। যখন সে বলতে দাঁড়ালো আর যখন সে বলল, তার গলায় একটা এমন ঠান্ডা নিষ্ঠুরতা ছিল যা অনায়ার হৃদয় নাড়িয়ে দিল। হ্যাঁ, রাজীব বলল। তার ঠোঁটে একটা ঠান্ডা হাসি ছিল। আর ঠিক এই কারণেই এটা সব অবৈধ। সে কখনো জন্মই নেওয়া উচিত ছিল না। রাজীবের কথাগুলো আদালতে বোমার মতো ফেটে পড়ল। সে কখনো জন্মই নেওয়া উচিত ছিল না। অনায়া অনুভব করল যে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এই কথায় শুধু নিষ্ঠুরতা নয়, বরং তার অস্তিত্বের অস্বীকার ছিল। মীরা ব্যথায় চোখ বন্ধ করে নিল, যেন তাকে জানা ছিল যে রাজীব এত নির্দয় হতে পারে। বিচারক তার গ্যাভেল দিয়ে টেবিলে আঘাত করলেন, আদালতে বাড়তে থাকা অশান্তি শান্ত করতে। তার মুখে অবিশ্বাস আর আশ্চর্যের ভাব ছিল। শ্রী মালোত্রা, আপনি আপনার বক্তব্যের ব্যাখ্যা দিন, তিনি বললেন। তার গলায় একটা অদ্ভুত কম্পন ছিল, যেন তাকেও বিশ্বাস হচ্ছিল না যে একজন বাবা তার মেয়ে সম্পর্কে এমন বলতে পারে। আদালতে উপস্থিত প্রত্যেক ব্যক্তি হতবাক ছিল। বাতাসে একটা এমন টেনশন ছিল যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারত। রাজীব তার টাই ঠিক করল, যেন সে কোনো ব্যবসায়িক মিটিংয়ে আছে, নয় যে নিজের রক্তকে অস্বীকার করছে। মাননীয় বিচারক, আমি আপনাকে পুরো সত্য বলছি, সে ধীরে বলল। তার গলায় কোনো আবেগ ছিল না। মীরা কখনো অনায়াকে আইনত তার মেয়ে হিসেবে নথিভুক্ত করেনি, কারণ আমি তাকে বছর আগে হুমকি দিয়েছিলাম। পুরো ঘর শ্বাস আটকে শুনছিল। রাজীব তার গল্প চালিয়ে যেতে লাগল। আমাদের বিয়ে গোপন ছিল, আর যখন মীরা গর্ভবতী হল, আমি তাকে পছন্দ দিয়েছিলাম, হয় গর্ভপাত করাও, নয়তো আমাকে ভুলে যাও। আমি তখন একটা রাজনৈতিক কেরিয়ার গড়া পরিকল্পনা করছিলাম, আর একটা গরিব পরিবার থেকে আসা স্ত্রী আর সে একটা অবৈধ সন্তানের সঙ্গে আমার জন্য বোঝা হতো। অনায়া তার মায়ের দিকে তাকালো, যার মুখে আশু গড়াচ্ছিল। মীরার আশু সেই ব্যথার বছরগুলোর ছিল যা সে একা সহ্য করেছে, তার মেয়েকে বাঁচাতে, তার পরিচয় লুকিয়ে সবসময় ভয় থাকার জন্য। রাজীব তার গল্প চালিয়ে যেতে লাগল। মীরা সন্তান রাখার সিদ্ধান্ত নিল, কিন্তু তাকে জানা ছিল যে যদি সে সন্তানের বাবা হিসেবে আমার নাম নথিভুক্ত করে, তাহলে আমি তার জীবনকে নরক বানিয়ে দেব। তাই সে জাল পরিচয় নিয়ে শহর থেকে শহরে পালাতে থাকল। কখনো অনায়াকে আইনত নথিভুক্ত করল না। বিচারক মীরার দিকে তাকালেন, যে ধীরে মাথা নেড়ে গল্পের সত্যতা স্বীকার করল। এটা সব সত্যি, মীরা বলল। তার গলা ভাঙা ছিল। আমি আমার মেয়ের রক্ষার জন্য যা কিছু করার দরকার ছিল করেছি। অনায়ার মনে হল যে তার চারপাশের দুনিয়া ঘুরছে। তার পুরো পরিচয়, তার অস্তিত্ব, সবকিছু প্রশ্নের ঘেরায় ছিল। সে টেকনিক্যালি ভারতের নাগরিকও ছিল না, তার কোনো আইনি অস্তিত্ব ছিল না। বিচারক বিভ্রান্ত ছিলেন। এই মামলায় এখন শুধু একটা ঘরের মালিকানা জড়িত নয়, বরং একটা মেয়ের অস্তিত্ব, একটা মায়ের সংগ্রাম আর একজন শক্তিশালী লোকের নিষ্ঠুরতা জড়িত ছিল। এটা সব খুব জটিল। তিনি শেষে বললেন, এটা মামলা এখন শুধু সম্পত্তির নয়, এটা মেয়েটার দেখভালের প্রশ্ন, আর তার নাগরিকত্বেরও। এই অদ্ভুত মোড়ের মাঝে রাজীব একটা সমঝোতা প্রস্তাব করল, যা তার কৌশলের পরবর্তী পদক্ষেপ ছিল। মাননীয় বিচারক, সে বলল, এখন তার গলায় একটা মিথ্যে উদারতা ছিল। আমি একটা সমাধান প্রস্তাব করতে চাই। পুরো আদালত রাজীবের দিকে ঘুরল। সবাই কৌতূহলে ছিল যে সে কি বলবে। যদি মীরা যে কোনো অধিকার ত্যাগ করে আর অনায়াকে আমার দ্বারা নির্বাচিত একটা বোর্ডিং স্কুলে পাঠাতে রাজি হয়, তাহলে আমি সব অভিযোগ প্রত্যাহার করে নেব। আমি তার নাগরিকত্ব নিশ্চিত করব আর তাকে সেরা শিক্ষা দেব, শুধু আমার শর্তে। অনায়া দেখল যে এই প্রস্তাব কত চালাকি ভরা। রাজীব সর্বজনীনভাবে দয়ালু দেখাতে চাইছিল, কিন্তু আসলে সে তাকে তার মা থেকে দূরে করতে চাইছিল, হয়তো চিরকালের জন্য। মীরা তার মেয়েকে বাঁচাতে হতাশ আশুর মাঝে মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে, সে বলল। তার গলায় পরাজয়ের ব্যথা ছিল। যদি এতে অনায়া নিরাপদ থাকে, তাহলে আমি সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। না মা, অনায়া চিৎকার করল। তার মুখ রাগ আর বিদ্রোহে লাল হয়ে গেল। এটা সবের পর নয়। সে বিচারকের বেঞ্চের দিকে দৌড়ে গেল, দলিলগুলো ধরে নিল আর চিৎকার করল, মাননীয় বিচারক, আমি আমার বলার অধিকার চাই। আদালতে হইচই পড়ে গেল। রাজীবের উকিলরা বিরোধিতা করতে লাগল, আর নিরাপত্তারক্ষীরা অনায়াকে থামাতে সামনে এগিয়ে এলো, কিন্তু বিচারক হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন। আমি এই মেয়েটার কথা শুনতে চাই, তিনি বললেন। তার গলায় একটা অদ্ভুত সম্মান ছিল। অনায়া গভীর শ্বাস নিল আর বলতে শুরু করল। তার গলা প্রথমে কাঁপছিল,
কিন্তু যত সে বলতে লাগল তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। আমি শুধু একটা মেয়ে নই, সে বলল। আমি একজন মানুষ, আর আমার অস্তিত্ব কোনো কাগজে স্বাক্ষর দিয়ে নির্ধারিত হয় না। সে তার গল্প বলল, তার মার সঙ্গে প্রত্যেক সংগ্রাম, প্রত্যেকবার নতুন স্কুল বদলানো, সবসময় তার বাবা সম্পর্কে মিথ্যে বলা। আমার মা আমাকে বাঁচাতে প্রত্যেক মূল্য দিয়েছে, সে বলল, আর এখন আমি তাকে বাঁচাতে যা কিছু করার করব। পুরো আদালত মন্ত্রমুগ্ধ ছিল, এমনকি রাজীবও তার মেয়ের বাকপটুতায় প্রভাবিত লাগছিল। অনায়ার আবেগপূর্ণ ভাষণ আদালতে প্রত্যেক হৃদয় স্পর্শ করছিল, আর এমনকি সবচেয়ে কঠোর উকিলরাও আবেগপ্রবণ হয়ে পড়ছিল। মীরা তার মেয়েকে দেখছিল, তার মুখে গর্ব আর ভালোবাসার আঁসু ছিল। অনায়া তার কথা চালিয়ে যেতে লাগল, নিজের আর তার মায়ের মধ্যে অটুট বন্ধনের কথা বলতে বলতে, আর কি করে একটা মিথ্যে দাবির ওপর তাদের ঘর ছিনিয়ে নেওয়া অন্যায় হবে। কিন্তু অনায়ার ভাষণের মাঝেই রাজীবের ফোনে একটা মেসেজ এলো। সে ফোন দেখল, আর তার মুখে একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল, এমন হাসি যা অনায়ার মেরুদণ্ডে একটা ঠান্ডা শিহরণ জাগিয়ে দিল। সেই মেসেজ কী ছিল, আর রাজীব এমন কেন হাসছিল যখন তার সব পরিকল্পনা ধসে পড়ছিল? অনায়ার ভাষণ তার চূড়ান্তে ছিল, তার গলায় এমন দৃঢ়তা ছিল যা তার বয়সের থেকে অনেক বেশি পরিপক্ক লাগছিল। আদালতের প্রত্যেক ব্যক্তি তার কথা শুনছিল, এমনকি রাজীবও, যার মুখে এখন সেই রহস্যময় হাসি ছিল। হঠাৎ সে তার জায়গা থেকে উঠল, যার ফলে অনায়ার ভাষণ থেমে গেল। পুরো আদালত তার দিকে ঘুরল, প্রত্যেক চোখ সেই শক্তিশালী ব্যক্তির ওপর আটকে ছিল যে এখন তার মেয়ের সামনে দাঁড়িয়েছিল। রাজীব তার স্যুটির পকেট থেকে একটা রুমাল বের করে তার কপাল মুছল। অনায়া দেখল যে তার হাত একটু কাঁপছিল, একটা এমন দুর্বলতা যা সে আগে কখনো দেখেনি। সে কি সত্যিই প্রভাবিত হয়েছে, নাকি এটা কোনো নতুন চালের অংশ? ঘরে একটা অদ্ভুত টেনশন ছিল, যেন কোনো ঝড়ের আগের শান্তি। আমি মামলা প্রত্যাহার করে নিচ্ছি, রাজীব হঠাৎ ঘোষণা করল। তার গলা শান্ত ছিল, কিন্তু ঘরের প্রত্যেক কোণে পৌঁছে গেল। ঘর তাদের। আদালত নিস্তব্ধতায় ডুবে গেল। বিচারক থেকে অনায়া পর্যন্ত সবাই আশ্চর্যচকিত ছিল। এই আকস্মিক পরিবর্তন, এই অপ্রত্যাশিত আত্মসমর্পণ রাজীব মালহোত্রার মতো ব্যক্তির থেকে অসম্ভব লাগছিল। মীরা অবিশ্বাসে তার কান ছুঁয়ে নিল, যেন নিশ্চিত করতে চাইছিল যে সে স্বপ্ন দেখছে না। আপনি কি বুঝেছেন এর মানে কি, শ্রী মালহোত্রা? বিচারক জিজ্ঞাসা করলেন। তার গলায় সন্দেহ ছিল। আপনি সব অভিযোগ প্রত্যাহার করছেন, শ্রীমতী মীরার বিরুদ্ধেও? হ্যাঁ, সব অভিযোগ, রাজীব মাথা নেড়ে বলল। আমি আমার মেয়েকে দেখে ফেলেছি, আমি আর মিথ্যে বলতে পারি না। সে অনায়ার দিকে তাকাল, তার চোখে একটা এমন ভাব ছিল যা অনায়া বুঝতে পারল না। সেটা কি অনুতাপ ছিল, নাকি শুধু হারের শিকার? যেই রাজীব দরজার দিকে ঘুরল, অনায়া একটা অদ্ভুত হলচল দেখল। নেহা তার সিট থেকে উঠল আর রাজীবের কাছে গেল। তার কানে কিছু ফিসফিস করল। রাজীবের মুখ এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তারপর সে মাথা নেড়ে বাইরে চলে গেল, পেছনে না তাকিয়ে। কয়েক ঘন্টা পর যখন সব আনুষ্ঠানিকতা শেষ হল আর মীরাকে মুক্তি দেওয়া হলো, অনায়া আর তার মা আদালতের বাইরে দাঁড়িয়েছিল। এখনও বিশ্বাস করতে পারছিল না যে সবকিছু শেষ হয়ে গেছে। নেহা তাদের কাছে এলো, তার মুখে একটা জয়ের হাসি ছিল। তুমি কি করেছ? অনায়া জিজ্ঞাসা করল, এখনও সন্দেহ করে। তুমি রাজীবকে কি বলেছ যে সে এত সহজে হার মেনে নিল? নেহা চারপাশে তাকিয়ে তারপর ধীরে বলল, আমি তার দুর্নীতির প্রমাণ জড়ো করে ফেলেছি। সেই জমির সওদা, সেই স্মার্ট সিটির চুক্তি, সব কিছু। আমি তাকে হুমকি দিয়েছি যে যদি সে মামলা প্রত্যাহার না করে তাহলে আমি সব কিছু প্রকাশ করে দেব। অনায়ার কাছে সত্য বোঝা গেল। রাজীব তার সম্মান বাঁচাতে আত্মসমর্পণ করেছে। সে তার মেয়ের জন্যে নয়, বরং নিজেকে বাঁচাতে ঝুঁকেছে। তবুও ফলাফল একই ছিল, তারা জিতে গিয়েছিল। মীরার এখনও বিশ্বাস হচ্ছিল না, এটা সব শেষ হয়ে গেছে। সে ধীরে জিজ্ঞাসা করল, তার গলায় 15 বছরের ভয়কার সংগ্রাম ঝলক ছিল। হ্যাঁ মা, অনায়া তার হাত ধরে বলল, এখন আমরা আমাদের জীবন আবার শুরু করতে পারি। কিন্তু অনায়া জয়ের পরও একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছিল। রাজীব, তার বাবা, তার জীবনে প্রবেশ করেছিল আর তারপর কোনো ব্যাখ্যা ছাড়াই চলে গিয়েছিল। সে কি কখনো তাকে জানার চেষ্টা করবে? সে কি কখনো বুঝবে যে সে কি হারিয়েছে? যখন তারা ঘরে পৌঁছাল, মীরা অনায়ের সামনে বসে তার হাত ধরল। আমার তোমাকে কিছু বলতে হবে অনায়া, সে বলল। তার চোখে আঁসু ছিল। আমি তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি, আর আমার অনুতাপ হয়।
অনায়া দেখল যে তার মায়ের মুখে একটা বোঝা ছিল যা এখন হালকা হচ্ছিল, যেন বছরের মিথ্যে এখন সরে যাচ্ছিল। আমি জানতাম যে একদিন সত্য সামনে আসবে, মীরা বলল, কিন্তু আমি সবসময় ভয় পেতাম যে তুমি আমার থেকে ঘৃণা করবে। আমি আপনার থেকে কখনো ঘৃণা করতে পারি না মা। অনায়া বলল, তার চোখেও আঁসু ছিল। আপনি আমার জন্য আপনার সব কিছু ত্যাগ করেছেন। আপনি আমাকে বাঁচাতে আপনার পুরো জীবন বদলে দিয়েছেন। মীরা তার ভুলগুলো স্বীকার করল, ক্ষমা চাইল, আর প্রতিজ্ঞা করল যে সে আর কখনো ভয়ে থাকবে না। এখন থেকে কোনো মিথ্যে নেই, সে বলল, কোনো লুকোচুরি নেই। পরের দিন অনায়ার কাছে একটা অজানা নম্বর থেকে ফোন এলো। হ্যালো, সে উত্তর দিল একটু সন্দেহ করে। অনায়া, একটা পরিচিত গলা বলল, রাজীবের গলা। আমি তোমার সঙ্গে একা দেখা করতে চাই। অনায়ার হৃদয় ঝরে ধক করে উঠল। সে কি সেই লোকের সঙ্গে দেখা করবে যে তাদের এত ব্যথা দিয়েছে? কিন্তু সে তার বাবাও ছিল, আর তার মনে হাজারো প্রশ্ন ছিল যার উত্তর শুধু সেই দিতে পারত। রাজীব একটা সর্বজনীন পার্কে দেখা করল। সে এখন সেই আত্মবিশ্বাসী ব্যক্তি লাগছিল না যাকে অনায়া আদালতে দেখেছিল। সে ক্লান্ত লাগছিল, যেন সে অনেক রাত জেগে কাটিয়েছে। আমি তোমাকে কিছু দিতে চাই, সে বলল, একটা লিফাফা এগিয়ে দিয়ে। এটা তোমার ভবিষ্যতের জন্য, কলেজের জন্য বা যা তুমি চাও। আমি জানি যে এটা অতীত বদলাতে পারে না, কিন্তু হয়তো এটা তোমার ভবিষ্যৎকে একটু সহজ করতে পারে। অনায়া লিফাফেটা দেখল, তারপর রাজীবকে। আমার আপনার টাকার দরকার নেই, সে বলল। তার গলায় এখন রাগ নয়, বরং একটা অদ্ভুত দৃঢ় সংকল্প ছিল। আমার শুধু সত্য চাই। আপনি কি কখনো আমাদের সম্পর্কে ভেবেছেন? আপনি কি কখনো জানতে চেয়েছেন যে আমরা কেমন আছি? রাজীব পরাজিত। তার সামনে দাঁড়ানো এই সাহসী মেয়েকে দেখছিল, যাতে তার চোখ ছিল, তার ঠোঁট ছিল, সেই মেয়ে যাকে সে কখনো জানার চেষ্টাই করেনি। আমি ভেবেছিলাম, সে শেষে স্বীকার করল। প্রত্যেক বছর তোমার জন্মদিনে আমি ভেবেছিলাম। আদালতের বাইরে রাজীব তার গাড়ির দিকে যাচ্ছিল, হার আর অনুতাপের বোঝা নিয়ে। সে পিছনে ফিরে একবার সেই ভবনটা দেখল, যেখানে তার মেয়ে এখনও তার মার সঙ্গে ছিল। সে কি জানত যে সে কতটা হারিয়েছে? সে কি কখনো বুঝবে উচ্চাকাঙ্ক্ষার অহংকার কি করে তার হৃদয়কে পাথর বানিয়ে দিয়েছে? ভবনের ভিতরে অনায়া তার মায়ের হাত ধরে আদালতের দরজায় দাঁড়িয়েছিল। যদি আমি আপনার জন্য লড়তে পেরেছি মা, তাহলে এটা এই কারণে যে আপনি কখনো আমার জন্য লড়া ছাড়েননি, সে বলল। তার চোখে ভালোবাসা আর কৃতজ্ঞতার আঁসু ছিল। মিনা তার মেয়েকে জড়িয়ে ধরল। দুজনের আঁসু মিশে গেল। তারা একটা এমন দুনিয়ার মোকাবিলা করেছে যা তাদের বিরুদ্ধে ছিল, আর তারা জিতে গিয়েছিল। না, তারা জয়ের থেকেও বড় জিনিস পেয়েছে। তারা সত্যের মোকাবিলা করার সাহস দেখিয়েছে। আর এই সবের মাঝে একটা শিক্ষা ছিল যা অনায়া কখনো ভুলবে না। সঠিক সময় বলা সত্যের শক্তি সবচেয়ে উঁচু দেয়ালকেও ভেঙে ফেলতে পারে, যদিও সেগুলো শক্তি আর টাকাই তৈরি হোক। আপনি কি কখনো ভেবেছেন যে সত্যের শক্তি কত মহান হয়? অনায়ার গল্প আমাদের শেখায় যে আমাদের জীবনে যতই অন্ধকার থাকুক না কেন, একটা ছোট আলো সেগুলোকে দূর করতে পারে। একটা মেয়ে যার কাছে কিছুই ছিল না, না আইনি পরিচয়, না সম্পত্তি, না বাবার ভালোবাসা, কিন্তু তার কাছে ছিল তার মায়ের ভালোবাসা আর সত্যের জন্য লড়ার সাহস। আপনি কি অনায়ার জায়গায় হলে এত সাহস দেখাতে পারতেন? আপনি কি রাজীবের মতো শক্তিশালী ব্যক্তির সামনে দাঁড়ানোর সাহস করতেন? এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্ক রক্তে নয়, ভালোবাসা আর ত্যাগে গড়ে ওঠে। মীরা তার মেয়ের জন্য প্রত্যেক মূল্য দিয়েছে, আর শেষে অনায়া তার মায়ের জন্য একই করেছে। জীবনে কখনো কখনো আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয় যাতে আমাদের হৃদয় আর মন দুটোই সংঘর্ষ করে। এমন সময় আমরা কাকে বেছে নেব, ধন আর শক্তিকে, নাকি ভালোবাসা আর সত্যকে? যদি আপনার এই গল্প ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করো, এই ভিডিওটা লাইক করো আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ গল্পগুলো শুধু বিনোদন নয়, সেগুলো আমাদের জীবনকে নতুন দিক দেয়, নতুন চিন্তা দেয়। আপনিও আপনার মতামত কমেন্টে অবশ্যই শেয়ার করো। আপনি কি অনায়ার সাহস থেকে অনুপ্রাণিত হয়েছেন? আপনার জীবনে কোনো এমন মুহূর্ত ছিল যখন আপনি সত্যের জন্য দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন?